হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য একটি নতুন ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। পূর্বে আমি তোমাদের জন্য এনসিয়েন্ট ইন্ডিয়া, মিডিয়েভাল ইন্ডিয়া এবং মডার্ন ইন্ডিয়া থেকে কিছু ক্লাস প্রোভাইড করেছিলাম। আশা করছি তোমরা সেই সব ভিডিওগুলো দেখেছো এবং আমি আবারও বলবো যে কেউ যদি সেই ভিডিওগুলো এখনো মিস করে থেকে থাকো তো তোমরা কি করবে, প্লেলিস্ট থেকে যার যে স্থান থেকে দেখে নেওয়ার ইচ্ছা, প্রাচীন হোক, মধ্যযুগে হোক বা আধুনিক যুগে হোক, তোমরা কিন্তু বের করে দেখে নেবে। আজ পূর্বে আমি তোমাদের মডার্ন ইন্ডিয়া থেকে ইঙ্গ মহীশূর যে সম্পর্ক সেই ক্লাসটিতে সমাপ্ত করেছিলাম। আজ আমরা ইঙ্গ মারাঠা যে রিলেশনশিপ বা তাদের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছিল এই সম্পর্কিত ক্লাসটি নিয়ে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখে নাও। দেখো স্টুডেন্ট, আমরা যেটা এখনই বললাম আমি যে আজকে আমরা পড়ব ইঙ্গ মারাঠা সম্পর্ক। তো প্রথমে আমরা একটু ইন্ট্রোডাকশন হিসেবে পড়ে নিই যে মারাঠাদের সম্পর্কে অল্প করে, যে মহারাষ্ট্রে স্বাধীন শক্তিশালী মারাঠা রাজ্যের উৎপত্তি বা প্রতিষ্ঠা করেছিলেন কে? সেটা করেছিলেন হলো ছত্রপতি শিবাজী। পরবর্তীকালে মানে শিবাজীর পরবর্তীকালে কি হয়েছিল? পেশোয়াদের কার্যকলাপে, পেশোয়াদের নেতৃত্বে কিন্তু এর বিস্তার সদর্থক ছিল। কিন্তু একটি দুর্ঘটনা ঘটে, সেটি হলো 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ। এই যুদ্ধে মারাঠারা কি হয়েছিল? আফগানদের হাতে গুরুতরভাবে পরাজিত হয়, কিন্তু তবুও কিন্তু তাদের বিজয় রথ থমকে যায়নি। ঠিক আছে, এই সময়কালে কি হয়েছিল যে পেশোয়া, এই সময় ছিল যখন আমি বলছি পানিপথের তৃতীয় যুদ্ধ, তখন বালাজি বাজিরাও পেশোয়া ঠিক যুদ্ধের গ্লানি তিনি সহ্য করতে না পেরে কিছুদিন পরে তিনি মারা যান। এই সময়কালে পেশোয়া পদে বসেন পেশোয়া মাধবরাও। তিনি মারাঠা জাতিকে আবার উজ্জীবিত করেন। তিনি মহীশূরের শাসক হায়দার আলীকেও কিন্তু কয়েকটি যুদ্ধে পরাজিত করেছিলেন। কিন্তু এই পেশোয়ার কি হয়? 1772 সালে অকাল মৃত্যু হয়। এটি কিন্তু সবকিছু উল্টে পাল্টে দেয়। সবকিছু যেন যা পরিকল্পনা ছিল সবকিছু সে সময় অনুযায়ী কিন্তু সব উল্টো পাল্টাই হয়ে গেল। মৃত মাধব রাওয়ের যে পর আর কি করেছিল রঘুনাথ রাও, হ্যাঁ, মৃত মাধব রাওয়ের পর রঘুনাথ রাও পেশোয়া পদ দাবি করলেন। এইদিকে মাধব রায়ের এক পুত্র ছিল নারায়ণ রাও, তাকে কি করা হলো? তিনি ষড়যন্ত্রের বলে তাকে মানে হত্যা করে দেওয়া হলো। অ্যাকচুয়ালি এনারিক বসার কথা ছিল, কিন্তু তাকে কিন্তু বসানো হলো না। তার কাকা খুল্লতাৎ রঘুনাথ রাও কিন্তু সিংহাসনের জন্য ষড়যন্ত্র করলেন। ঠিক এই সময় কি হয়েছে? নারায়ণ রায়ের স্ত্রী একটি পুত্র সন্তান জন্ম দেন। তো তখন কি হলো যে নানা ফড়নবিশ, যিনি মারাঠা মেচিয়াভেলি নামে পরিচিত, তার নেতৃত্বে একটি 12 ভাই সমিতি গঠিত হয়। তারা কি করলেন? ওই রঘুনাথ রায়ের দাবিটাকে অগ্রাহ্য করলেন। করে তারা কি করলো? এই নারায়ণ রায়ের যে মৃত একটি ছোট্ট একটি পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন তার স্ত্রী, তাকেই তারা কি করলেন? পেশোয়া পদে ঘোষণা করে দিলেন। ঠিক আছে, যেহেতু নানা ফড়নবিশ এবং 12 ভাই সমিতি এই মেনে নিতে তাকে সিংহাসনটা দিলেন না রঘুনাথ রাওকে, তাই রঘুনাথ রাও ক্ষিপ্ত হয়ে কিন্তু বোম্বে প্রেসিডেন্সির ইংরেজদের সঙ্গে হাত মিলালেন এবং দুই পক্ষে 1775 সালে স্বাক্ষরিত হলো সুরাটের সন্ধি। এভাবেই কিন্তু মারাঠাদের ব্যক্তিগত রাজনীতিতে ইংরেজরা অনুপ্রবেশ করলো এবং এইভাবেই প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের পটভূমি তৈরি হল। দেখো এখানে পয়েন্ট করাই আছে, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সময়কালটা দেখো 1775। এখনই আমি বললাম সুরাটের সন্ধি হয়েছিল কিন্তু 1775 সালে। এই যুদ্ধে মারাঠাদের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন মহাদজি সিন্ধিয়া। তিনি যুদ্ধে ইংরেজদের পরাজিত করেন এবং দুই পক্ষে 1779 সালে ওয়াদগাঁয়ের সন্ধি স্বাক্ষরিত হয়। যদিও পূর্বে কিন্তু নানা ফড়নবিশের সাথে ইংরেজদের কি হয়েছিল? 1776 সালে একটি পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। তো ইংরেজরা কি করলো? যে ওয়াদগাঁয়ের সন্ধি স্বাক্ষর করলেন, করে কি করলো তারা? রঘুনাথ রায়ের সাথে যে সন্ধিটা করেছিল সেই পক্ষ তারা ত্যাগ করলেন। কিন্তু তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস কিন্তু এই সন্ধি মেনে নিতে পারলেন না। তিনি কর্নেল গোডার্টের নেতৃত্বে একটি কিন্তু বাহিনী মারাঠা রাজ্যে প্রেরণ করলেন। গোডার্ট কি করলেন? আহমেদাবাদ, বেসিন প্রভৃতি দখল করেন এবং জেনারেল ক্যাম্প সিন্ধিয়াকে পরাজিত করে
পরাজিত করে দিলেন এবং শেষ পর্যন্ত কি হলো, দুই পক্ষে 1782 সালে স্থলবয়ের সন্ধি স্বাক্ষরিত হলো। ঠিক আছে, এবং এই সন্ধির মাধ্যমে কিন্তু দুই পক্ষে শান্তি স্থাপিত হলো। আমি যখন তোমাদের দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ করেছিলাম তখনও বলেছিলাম যে কেন এই সময় গুরুত্বপূর্ণ ছিল, যে ইংরেজরাও চাইছিলেন যে মারাঠারা তাদের পক্ষে আসুক। তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু স্থলবয়ের সন্ধি স্বাক্ষরিত হয়ে গেল। আর এই সন্ধির একটি গুরুত্ব কি, যে এই সন্ধির প্রধান গুরুত্বই হলো এই সন্ধির দ্বারা দুই পক্ষে 20 বছর শান্তি স্থাপন বজায় ছিল। 20 বছর মারাঠা এবং ইংরেজদের মধ্যে কিন্তু কোনো রকম কোনো যুদ্ধ হানাহানি কিছু হয়নি। আর নানা ফড়নবিশ একটু আগে বললাম যিনি মারাঠা মেকিয়াভেলি নামেও পরিচিত। ঠিক আছে, এবার আমরা আসবো দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ। সময়কালটা দেখো 1803 থেকে 1805। তো 1798 সালে লর্ড ওয়েলেসলি ভারতে আসেন এবং এসেই তিনি তার বিখ্যাত অধীনতামূলক নৃত্যনাট্য প্রয়োগ করেন। তিনি মারাঠা যে শাসকেরা ছিল তাদেরকে এই নীতি গ্রহণের জন্য কিন্তু চাপ দিতে শুরু করলেন, যদিও তারা তা কিন্তু নাকচ করে। তৎকালীন পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও, যিনি শেষ পেশোয়া। 1800 সালে নানা ফড়নবিশের মৃত্যুর পর কি হয়েছিল, তিনি অন্যান্য মারাঠা নায়কদের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজের প্রতিপত্তি বৃদ্ধি করার চেষ্টা করছিলেন। তিনি 1801 সালে যশবন্তরাও হোলকারের ভাই বিট্টুজি হোলকারকে হত্যা করলেন। ফলে যশবন্তরাও ক্ষিপ্ত হয়ে কি করলো, পেশোয়ার পুনা দরবার আক্রমণ করে দিলেন। এতে ভীত হয়ে পেশোয়া কি করলেন, পৌঁছে গেলেন ইংরেজদের কাছে। দুই পক্ষে সাহায্য দানের প্রতিশ্রুতিতে 1802 সালে স্বাক্ষরিত হল বেসিনের সন্ধি। এই সন্ধির দ্বারা পেশোয়া কি করলেন, দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতানীতি গ্রহণ করেন। এরপরে শুরু হয় দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ। দুই ইংরেজ সেনাপতি যথা আর্থার ওয়েলেসলি এবং জেনারেল লেক, একজন দক্ষিণ দিক থেকে একজন উত্তর দিক থেকে কি করলেন, মারাঠাদেরকে আক্রমণ করলেন। পরাজিত মারাঠা নেতা সিন্ধিয়া এবং ভোসলে কোম্পানির সাথে দেবগাঁও এবং সুরজি অর্জুন গাঁও, দেখবে সালটা মেনশন করে দিয়েছি আমি, দেবগাঁওয়ের সন্ধি 1803, সুরজি অর্জুন গাঁও সন্ধি এটা 1803, এই দুটো সন্ধি স্বাক্ষর করলেন। 1804 সালে কোম্পানি এবং হোলকারের মধ্যে যুদ্ধ শুরু হলো। তিনি পরাজিত হয়ে 1804 সালে স্বাক্ষর করেন রাজপুর ঘাটের সন্ধি। যদিও হোলকার যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু যুদ্ধের মাঝপথে কোম্পানি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়েলেসলিকে স্বদেশে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। পরে যুদ্ধের মাঝপথে অর্থাৎ 1805 যখনও যুদ্ধ চলছে, ওয়েলেসলি চলে যাওয়াতে কিন্তু যুদ্ধটা এখানেই সমাপ্তি হয়ে গেল। ঠিক আছে, তো দুটো যুদ্ধ আমরা পড়ে নিলাম। এবার 3 নম্বর যুদ্ধ, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ। সময়কালটা এখানে মেনশন করা নেই, লিখে দিই 18। কি হয়েছিল এই সময়কালে দেখো, বলছে 1813 সালে লর্ড হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস না কিন্তু, লর্ড হেস্টিংস গভর্নর জেনারেল রূপে ভারতে আসেন। তিনি ভারতে এসে প্রথম কাজ হিসেবে পিন্ডারি দস্যুদের দমন করেন। তো পরীক্ষায় যদি এই প্রশ্ন যে কে পিন্ডারি দস্যুদের দমন করেন, তো অ্যান্সারটি হয়ে যাবে লর্ড হেস্টিংস। এই পিন্ডারিরা কি করতো, মারাঠাদের অধীনে ভাড়াটে সৈনিক হিসেবে কাজ করত, তাই তাদের এই দমন কাজটিকে মারাঠা সর্দাররা ভালো চোখে দেখেনি। হেস্টিংস করলেন পেশোয়া, সিন্ধিয়া, ভোসলেকেও অপমানজনক সন্ধি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করেন। ফলবশত কেউ কেউ ক্ষিপ্ত হয়ে গেল, যেমন হোলকার, সিন্ধিয়া, এরা কি করলেন, যুদ্ধ ঘোষণা করলেন কোম্পানির বিরুদ্ধে। কোম্পানি কি করলো, পেশোয়াকে কিরকি বা কোনো কোনো জায়গা দেবে কিরকি লেখা আছে, ভোসলেকে সীতাবর্দী এবং হোলকারকে মাহিদপুরের যুদ্ধে পরাজিত করেন। এবং পরাজিত হওয়ার পর দেখো কি হয়েছে, পেশোয়ার সঙ্গে স্বাক্ষর করেন এই চুক্তি, যার নাম পুনার চুক্তি। এই চুক্তির দ্বারা কিন্তু পেশোয়া পদ বিলুপ্ত হয়ে গেল। আর যদি ইম্পর্টেন্ট এটাও যে এই সময় পেশোয়া কে ছিলেন, এই সময় পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও। আমি একটু আগে বললাম যে তিনি কিন্তু শেষ পেশোয়া। ভোসলের সাথে তারা নাগপুরের সন্ধি স্বাক্ষর করবেন, সালটা উল্লেখ করে দিয়েছি আমি, দেখবে 1816 সালে। সিন্ধিয়ার সাথে স্বাক্ষর করেন গোয়ালিয়রের সন্ধি 1817 সালে এবং একদম শেষে হোলকারের সঙ্গে তারা স্বাক্ষর করেন মান্দাসরের সন্ধি 1818। দেখবে এখানে উল্লেখ করা আছে এটি সবার শেষ স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু 3টি যুদ্ধের মাধ্যমে মারাঠা শক্তিকে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি দমন করে দিল। কোম্পানি পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে পেনশন দিয়ে কানপুরে পাঠিয়ে দিলেন
এবং তার স্থানে সাতারাতে, আগে পেশোয়াতে পুনেতে দরবার ছিল, এখন সাতারাতে শিবাজির বংশধর প্রতাপ সিংকে তারা কিন্তু সিংহাসনে বসিয়ে দিলেন। এবং এইভাবেই কিন্তু মারাঠাদের যে সাম্রাজ্য সেটা কিন্তু সমাপ্ত হয়ে গেল, এবং অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1818 সালে মারাঠা রাজ্য দখল করে নিল। ঠিক আছে, তো এইখানে মূলত তোমাদেরকে 3টি যুদ্ধ এবং দেখবে অনেকগুলি এখানে কি হয়েছে, সন্ধি স্বাক্ষরিত হয়েছে 2টি পক্ষে। তো সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে, এবং যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে তোমরা কি করবে, একটু ভিডিওটা পিছিয়ে নিয়ে আবার পুনরায় একটু দেখে নেবে। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর এখান থেকে ইম্পর্টেন্ট কিন্তু সন্ধিগুলোই, এই সন্ধিগুলো তোমরা ভালোভাবে দেখে নাও, বুঝে নাও, চাইলে তোমরা নিজেদের মতো করে নোট বানিয়ে নেবে। তো আজ এই পর্যন্তই, তোমরা ভালো করে পড়াশোনা করে যাও। আমি আশা রাখছি তোমরা ভিডিওগুলো খুব ভালো করে দেখছো, এবং অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নিজের মতামত কমেন্ট করবে, এবং এইভাবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো সেই পর্যন্তই, ধন্যবাদ।